প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কণিকের শেষ টপিকস অর্থাৎ অধিবৃত্ত বা হাইপারবোলা নিয়ে আলোচনা করব। আমরা তোমাদের কণিকের প্রথম যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমরা কণিকের যে বিষয়গুলো ছিল, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো আমি তোমাদের চিত্রের মাধ্যমে আমি প্রত্যেকটি কিভাবে আমরা কোন অংশ কিভাবে কেটে নিলে আমরা কখন বৃত্ত পাবো, কখন পরাবৃত্ত পাবো, কখন উপবৃত্ত পাবো এবং কখন অধিবৃত্ত পাবো, সেগুলো আমরা প্রাথমিক আলোচনায় বলেছিলাম। এবং ইতিমধ্যে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণ প্রতিপাদন করেছি, তারপর ভিত্তি করে আমরা কিছু সমস্যার সমাধান করেছি। উপবৃত্তের আমরা একইভাবে করেছি, সেখানে সূত্র আলোচনা করেছি এবং বেশ কিছু সমস্যার সমাধান করেছি। আজ আমরা চলে আসছি আমাদের শেষ টপিকসে এবং সেখানে আমরা অধিবৃত্তের আদর্শ সমীকরণ, যেহেতু উপবৃত্তের সাথে মোটামুটি হুবহু মিল আছে, শুধু চিহ্নের মাইনাস আছে। দেখো আমাদের অধিবৃত্তের আদর্শ সমীকরণ আসলে কেমন, দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর আমরা এর আগের ক্লাসে উপবৃত্তের আদর্শ সমীকরণ পেয়েছিলাম, সেখানে শুধুমাত্র এখানে প্লাস ছিল, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ছিল উপবৃত্তের আদর্শ সমীকরণ। আর এখানে শুধু মাইনাস আছে, যার কারণে আমরা এখানে তোমাদের এই অধিবৃত্তটা কিন্তু খুব সহজ হবে উপবৃত্তের সূত্রের উপর ভিত্তি করে। উপবৃত্তের সাথে সামান্য একটু পার্থক্য আমাদের অঙ্কের করার ক্ষেত্রেও আমরা দেখব, অথবা সূত্রের ক্ষেত্রেও দেখব, সেজন্য আমাদের একটু সুবিধা পাবো আমরা। এখন আমরা অধিবৃত্তের চিত্রটা আমরা এখানে দেখিয়েছি। দেখো অধিবৃত্তের এখানে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এবং এদের ছেদ বিন্দুকে আমরা বলছি এই অধিবৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রের নাম আমরা দিয়েছি সি, যেহেতু আগের সাথে মিল আছে বলছি। এখন এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু যদি আমাদের দেখো কেন্দ্র হয়, তাহলে এর দুই পাশে কিন্তু সমান অংশ আছে, অর্থাৎ আমরা দেখব ডাইনে যেগুলো আছে ঠিক বামে একই একই জিনিসগুলো এখানে কিন্তু আছে। অর্থাৎ কেন্দ্রের বাইরে এখানে দেখো একটা শীর্ষবিন্দু আছে, এখানেও কিন্তু একটা শীর্ষবিন্দু আছে, এখানে একটা উপকেন্দ্র আছে, এখানে উপকেন্দ্র আছে, এখানে একটা নিয়ামক রেখা আছে, এখানে একটা নিয়ামক রেখা আছে। তাহলে আমাদের দেখো যেহেতু কেন্দ্র, এর দুই পাশেই আমাদের সমান সমান বিষয়গুলো আমরা আছে। এবার আমরা অধিবৃত্তের ক্ষেত্রে কোনটা কি সেই বিষয়গুলো একটু আবার মনে করে আসি। দেখো আমাদের এক্স অক্ষটা ছিল পরাবৃত্তের ক্ষেত্রে অক্ষরেখা ছিল বা অক্ষ। এখানে উপবৃত্তের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটাকে বলেছিলাম যে আমাদের বৃহৎ অক্ষ ছিল। আর এই অধিবৃত্তের ক্ষেত্রে এই এক্স অক্ষের কিন্তু নাম হলো আর অক্ষ, অর্থাৎ অধিবৃত্তের ক্ষেত্রে এই অক্ষটা এখন নাম হয়ে গেল আর অক্ষ। এবং ওয়াই অক্ষের নাম আমাদের এখানে ছিল ক্ষুদ্র অক্ষ উপবৃত্তের ক্ষেত্রে। এখন অধিবৃত্তের ক্ষেত্রে এটার নাম হলো অনুবন্ধী অক্ষ। আমরা একটু লিখে দিই, অনুবন্ধী অক্ষ। একটা নাম হলো আর অক্ষ, আরেকটা নাম হলো অনুবন্ধী অক্ষ, শুধু নামটাই পরিবর্তন হয়েছে, কিন্তু অক্ষ ঠিক আছে। দেখো এরপরে আমাদের এটাকে আমরা বলছি নিয়ামক রেখা, এটাকে বলছি উপকেন্দ্র, ঠিক এই পাশে একটা উপকেন্দ্র, এটা হলো শীর্ষবিন্দু। এখন এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলছি আর অক্ষের দৈর্ঘ্য। এখন এখান থেকে অর্থাৎ সি থেকে এ পর্যন্ত দূরত্ব হলো এ, উপবৃত্তের ক্ষেত্রেও কিন্তু দূরত্ব ছিল এ। সুতরাং আমাদের উপবৃত্তের যে সূত্রগুলো আমরা পড়েছি, এখানে অধিবৃত্তের সূত্রগুলো কিন্তু সবগুলোই দেখব একই রকম, শুধুমাত্র একটু আলাদা আছে, সেটা আমি বলবো। এখন দেখো এখানে সি থেকে যদি এ পর্যন্ত দূরত্ব ছোট হাতের এ হয়, তাহলে এ এ ড্যাশ পর্যন্ত দূরত্ব হলো
2a, অর্থাৎ আর অক্ষের দৈর্ঘ্য হলো এ ড্যাশ পর্যন্ত দূরত্ব এবং এটার মান হলো 2a। একইভাবে অনুবন্ধী অক্ষ, এই অনুবন্ধী অক্ষকে আমরা বলছি এখানে আমরা বি ড্যাশ, অনুবন্ধী অক্ষের নাম হলো বি ড্যাশ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো 2b। যেমন ওখানে ছিল 2b, এখানেও একইভাবে কিন্তু অনুবন্ধী অক্ষের নাম দূরত্ব হলো 2b। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সি থেকে এ পর্যন্ত দূরত্ব একই, কিন্তু সি থেকে জেড পর্যন্ত দূরত্ব অর্থাৎ নিয়ামক পর্যন্ত দূরত্ব আমরা একটু জেনে রাখি। সি জেড এর দূরত্ব হলো এ বাই ই, যেখানে ই কে বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা। একইভাবে সি এস এর দূরত্ব হবে এ ই। এই দুইটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে সি থেকে জেড পর্যন্ত দূরত্ব হলো এ বাই ই, সি থেকে এ পর্যন্ত দূরত্ব হলো এ, সি থেকে এস পর্যন্ত দূরত্ব হলো এ ই। সুতরাং আমরা যখন সূত্র ব্যবহার করব, সূত্র আমাদের এই যেহেতু এটা কেন্দ্র অর্থাৎ মূল বিন্দু, এখান থেকে প্রত্যেকটা দূরত্ব যেহেতু জানা থাকছে, আমাদের এই সূত্রগুলো বুঝতে সহজ হবে, মনে রাখতে সহজ হবে। এখানে কিন্তু দেখো আমরা আরো দুইটা জিনিস, অর্থাৎ এখানে এই যে রেখাটা অর্থাৎ মূল বিন্দু দিয়ে দেখো এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা রেখা গেছে, ঠিক এর উল্টা দিকে এই দিক থেকে এই দিকে অর্থাৎ মূল বিন্দু থেকে ওই অসীম পর্যন্ত আরেকটা রেখা চলে গেছে। এই যে দুটো রেখা আমাদের এই যে কণিকের যে আগে যে অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি অর্থাৎ পরাবৃত্ত উপবৃত্ত, এগুলোর ক্ষেত্রে এই দুটো রেখা কিন্তু ছিল না। অধিবৃত্তের ক্ষেত্রেই এই দুটো রেখা কিন্তু নতুন হয়েছে, অর্থাৎ ওই দুটোর ক্ষেত্রে এই দুটো রেখা নাই। তাহলে এই দুটো রেখার নাম কি? এই দুটো রেখার নাম হলো অসীম টট রেখা, অর্থাৎ অসীম পর্যন্ত এই রেখা দুটো গেছে। তাহলে এই রেখার নাম হলো অসীম টট রেখা। এখন আসলে অসীমটট রেখা কাকে বলে বা কি সেটা? অসীমটট রেখা সংজ্ঞা হলো এরকম: যদি কোনো সরলরেখা কোনো বক্ররেখার সাথে অসীমের দুইটা বিন্দুতে বা দুইটা সমাপতিত বিন্দুতে মিলিত হয়, কিন্তু বাস্তবে ওই সরলরেখা অসীমে অবস্থান করে না, যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তখন ওই সরলরেখাকে ওই বক্ররেখার অসীমটট রেখা বলে। আমি আরেকবার বলছি, দেখো, যদি কোনো সরলরেখা কোনো বক্ররেখার সাথে অসীমে দুইটা বিন্দুতে মিলিত হয়, কিন্তু বাস্তবে অসীমে ওই সরলরেখা অবস্থান করে না, তবে ওই সরলরেখাকে ওই বক্ররেখার অসীমটট রেখা বলে। সুতরাং এই যে দুটো রেখা আমরা দেখছি এখানে, আসলে বাস্তবে এরা অসীমে অবস্থান করছে না, কিন্তু আমরা যদি কল্পনা করি তাহলে অসীমে গিয়ে এই অধিবৃত্তে এর পুরোটা মিলে কিন্তু অধিবৃত্ত, অর্থাৎ এইখানে অসীমে গিয়ে ওই পাশে আর এই পাশে এটা মিলিত হবে। একইভাবে এটাও এদিকে এবং এদিকে এই অধিবৃত্তের সাথে মিলিত হবে, সেই জন্য এই দুটো রেখার নাম হলো অসীমটট রেখা। তাহলে আমরা এখন এই অধিবৃত্তের যে আদর্শ সমীকরণ সেটা আমরা লিখেছি, দেখো, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এবার আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা একটু আরেকবার মনে করব, সাথে সাথে কিভাবে আসছে সেটা শিখব। দেখো, প্রথমে লেখা আছে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। কেন 0 0? কেন্দ্র হলো মূল বিন্দু, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেখো এক্স এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু। সুতরাং এই সি বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0, এই জন্য কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। এরপর আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই 0। কেন প্লাস মাইনাস এই 0? আমরা বলেছি যে উপকেন্দ্র হলো এস এখানে, আবার এস ড্যাশ এই পাশে, যেহেতু ডান পাশে সিএস এর দূরত্ব হলো এ ই, সুতরাং এই এস বিন্দুর স্থানাঙ্ক ছিল এ ই 0, বাম পাশে এস ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস এ ই 0। সুতরাং যেহেতু উপকেন্দ্র দুইটা, সেই জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক একসাথে লেখা হয়েছে, দেখো, প্লাস মাইনাস
AE0। একইভাবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু মানে হলো এ বিন্দু, অর্থাৎ সি থেকে এ বিন্দুর দূরত্ব হলো এ, আর এর বাম পাশে যেহেতু -A0 স্থানাঙ্ক, সুতরাং এই শীর্ষবিন্দু দুটোর স্থানাঙ্ক হলো +-A0। একইভাবে উৎকেন্দ্রিকতা E সমান √1+b²/a²। এখানেও কিন্তু আমরা আগের মতোই উপবৃত্তে যেভাবে আমরা পড়েছিলাম, যদি এই যে অধিবৃত্তের আদর্শ সমীকরণ x² a² -y² y² 1 হয়, সেই ক্ষেত্রে আমরা a² কে নিচে রাখবো, আর অক্ষ আমরা এখানে বৃহৎ অক্ষ দিব, এবং সেই হিসেবে 1+b²/a²। কিন্তু যদি অধিবৃত্তের আদর্শ সমীকরণ যদি এটাকে ঘোরানো হয়, অর্থাৎ যদি y অক্ষের সাথে যদি আমাদের আর অক্ষ হয়, অর্থাৎ y অক্ষ বরাবর যদি আমাদের এখানে আমরা যদি উপকেন্দ্র এখানে বসি, তাহলে তখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে এখানে হবে হলো y² x² -x²/a² 1। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উৎকেন্দ্রিকতা হবে E সমান 1+a²/b²। এটা আমরা উপবৃত্তে যেমন চেঞ্জ করে শিখেছি, এখানেও ঠিক একইভাবে। এরপর আছে দেখো নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা হলো mz, আরেকটা হলো m'(z')। সুতরাং এই সি থেকে জেড এর দূরত্ব যদি জানা যায়, তাহলে এই রেখার সমীকরণ আমরা পাই। তাহলে সি থেকে জেড এর দূরত্ব আমরা একটু আগে বলেছি, দেখো a/e। সুতরাং এই অক্ষের সমীকরণ হলো x সমান +a/e, আর এই বাম পাশে এই অক্ষের সমীকরণ হলো x সমান -a/e। সেজন্য একসাথে দুইটা সমীকরণ বোঝাতে গিয়ে আমরা দেখো লিখেছি নিয়ামক রেখার সমীকরণ x সমান +-a/e। এরপরে আছে আর অক্ষের দৈর্ঘ্য a' এর দৈর্ঘ্য হলো 2a, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য b' এর দৈর্ঘ্য হলো 2b। একইভাবে আর অক্ষের সমীকরণ যদি বলা হয়, অর্থাৎ x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ যে কথা, আর অক্ষের সমীকরণও কিন্তু একই কথা। সেই জন্য আর অক্ষের সমীকরণ হলো y সমান 0, অনুবন্ধী অক্ষের সমীকরণ তাহলে একইভাবে x সমান 0, এই অক্ষের সমীকরণ। এখন এটাই আমাদের মনে রাখতে হবে, অসীম তট রেখার সমীকরণ সমান y সমান +-b/a*x। অর্থাৎ দেখো এই রেখা কিন্তু মূল বিন্দু দিয়ে গিয়েছে, আমাদের মনে রাখতে হবে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল y = ma, এইদিকে হলো +ma, এদিকে হলো -ma। সেই জন্য m এর মান এখানে +b/a, আর এভাবে গেলে হয় -b/a। সেই জন্য আমাদের অসীম তট রেখার সমীকরণ হবে y সমান +-b/a*x। এভাবে আমাদের আরো যে সূত্রগুলো আছে, যে আমাদের উপকেন্দ্রিক যে লম্ব রেখা, এখানে আমি দেখিয়ে নাই, উপকেন্দ্রিক লম্ব রেখা হলো এই যে s দিয়ে যেটা যাবে, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব রেখা l l' এরকম আমরা বলেছিলাম। তাহলে এখন উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কিন্তু ছিল দেখো ae। তাহলে উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ হবে x সমান প্লাস, এটার সমীকরণ হবে ae, আর এই পাশে যেটা থাকবে তার সমীকরণ হবে, এটা হবে x সমান -ae। সুতরাং এই উপকেন্দ্রিক লম্ব রেখা, আবার এটাকে আবার নাভিলম্ব বলা হয়, এই রেখার সমীকরণ আমরা বলবো x সমান +-ae। সুতরাং আমরা এভাবে এই সূত্রগুলো আমরা মনে রাখবো, এবং এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা এখন কিছু বেশ কিছু সমস্যার সমাধান করব। তাহলে আমরা চলো শুরু করি, আমরা সমস্যার সমাধান করা শুরু করি। আচ্ছা, এবার আমরা দেখো এই অঙ্কটা দেখি যে 9x² -16y² +72x -32y -16 = 0। এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমরা একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে বিভিন্ন উপাদানগুলো কিভাবে নির্ণয় করি সেটা আমরা শিখব। এরপর আমরা বিভিন্ন তথ্য দেওয়া থাকলে কিভাবে
উপকেন্দ্রের সমীকরণ নির্ণয় করতে হয় সেটা শিখব। তাহলে আমরা শুরু করি। দেখো এখানে যেহেতু একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই অধিবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন তথ্য যাই থাকুক না কেন, আমাকে প্রথমে কি করতে হবে, অধিবৃত্তের সমীকরণটাকে আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে। তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণটা থেকে আমরা আদর্শ সমীকরণটা প্রতিপাদন করব প্রথমে। তাহলে আমরা দেওয়া আছে যে সমীকরণটা, এটা আমরা লিখব। এখন দেখো এই সমীকরণে ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের অধিবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 আকারে নিতে হবে। কিন্তু এখানে দেখো এক্স এর টার্ম আছে, এক্স স্কয়ার আছে, আবার এক্স আছে, ওয়াই স্কয়ার আছে, ওয়াইও রয়েছে। সেই জন্য আমাকে এই এক্স স্কয়ার এক্স এই টার্মগুলো এক জায়গায় এনে হোল স্কয়ার বানাতে হবে। আমরা প্রথমে এক্স গুলো এক জায়গায় নিয়ে আসব। তাহলে দেখো 9x স্কয়ার প্লাস 72x মাইনাস 16y স্কয়ার মাইনাস 32y মাইনাস 16 ইকুয়াল টু 0। এরপরে আমরা যেহেতু x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 হতে হবে, আমরা প্রথমে এই 1 বানানোর জন্য এখানে 9 কমা নিলাম, x স্কয়ার প্লাস 8x, এখানে মাইনাস 16 কমা নিলাম, তাহলে পেলাম y স্কয়ার প্লাস মাইনাসের কারণে প্লাস 2y মাইনাস 16 সমান 0। এই ক্ষেত্রে দেখো আমাদের এটাকে যদি আমরা হোল স্কয়ার বানাতে চাই, তাহলে 9x স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে x ইন্টু b মানে কত নিলে 8x হয়, অর্থাৎ 4 নিলে হয়। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একইভাবে এটাকেও যদি হোল স্কয়ার বানাতে হয়, দেখো a স্কয়ার প্লাস 2ab মানে 1 নিলে হবে প্লাস b স্কয়ার মাইনাস 16। এখন দেখো এখানে কিন্তু আমরা অতিরিক্ত হিসেবে 4 এ 4 16, আবার তার সাথে 9 গুণ আছে, সেই জন্য 4 এ 4 16 গুণ 9 করলে হয় আমাদের 144 হয়। তাহলে 144 আমরা অতিরিক্ত নিয়েছি, সেই জন্য আমরা এখানে মাইনাস 144 নিব। একইভাবে মাইনাস এখানে দেখো 1 আর এখানে মাইনাস 16, তাহলে এখানে প্লাস 16 নিব, নিয়ে আমরা ব্যালেন্স করব। তাহলে দেখো আমাদের হয়ে গেল এখানে আমরা যেটুকু অতিরিক্ত নিয়েছি সেটা আবার বাদ দিয়েছি, এখানে দেখো মাইনাস নিয়েছি সেটা প্লাস নিয়েছি। এবার আমরা এটাকে যদি হোল স্কয়ার হিসেবে নিই, তাহলে দেখো পাবো x প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 16 y প্লাস 1 হোল স্কয়ার সমান, এটা 16 কেটে যায়, ওই পাশে গেলে 144 হয়। আমাকে আদর্শ আকারে লিখতে গেলে x প্লাস 4 হোল স্কয়ার এর নিচে আমরা 144 নিয়ে আসব, এখানেও তাই y প্লাস 1 হোল স্কয়ার 144 নিয়ে আসব সমান 1। এবার দেখো তাহলে আমরা পেলাম, দেখো x প্লাস 4 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটা 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই 9 কে 9 9 আর হলো আপনার 5 54 অর্থাৎ 16 মাইনাস y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 সমান 1। দেখো আদর্শ আকারে কিন্তু এসে গেছে প্রায়। আমরা আরেক লাইন করব, উপরে যদি লিখি আমরা এখানে পাই, দেখো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার ইকুয়াল টু 1। তাই দেখো এটি অধিবৃত্তের আদর্শ সমীকরণ হিসেবে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন ওইখানে অধিবৃত্তের আদর্শ সমীকরণে কিন্তু শুধু x স্কয়ার ছিল, এখন x এর পরিবর্তে হয়েছে x প্লাস 4, y এর পরিবর্তে হয়েছে y প্লাস 1। সেই জন্য আমরা এখানে লিখব এতকে অধিবৃত্তের
আদর্শ সমীকরণ। অধিবৃত্তের আদর্শ সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। তাহলে আদর্শ সমীকরণ এর সাথে তুলনা করে পাই। আমরা এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা পেলাম, দেখো x এর মান পেলাম x প্লাস 4 আর y সমান পেলাম y প্লাস 1। একইভাবে a এর মান পেয়েছি 4, b এর মান পেয়েছি 3। আমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করব, এখানে ভুল হয় আমাদের। তাহলে দেখো অধিবৃত্তের আদর্শ সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার, এখানে কিন্তু ছোট হাতের x, এখানে কিন্তু আমরা বড় হাতের x ব্যবহার করেছি, সেই জন্য x পুরোটাকে আমরা বড় হাতের x ধরেছি। সেই জন্য x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা পাবো x মানে হলো x প্লাস 4, y মানে y প্লাস 1, a মানে 4, b মানে 3। এই মানগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা বুঝতে পারলে আমাদের হবে না। তাহলে আমাদের এটার সাথে যদি তুলনা করি অধিবৃত্তের আদর্শ সমীকরণের সাথে, তাহলে আমরা x এর মান পেলাম, y এর মান পেলাম, a পেলাম, b পেলাম। এবার আমাদের যে মানগুলো বের করতে হবে সেই মানগুলো আমরা এখন সূত্র বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা করব, দেখো প্রথমে আমাদের আছে হলো অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন অধিবৃত্তের শীর্ষবিন্দু আমরা জানি অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, এটা আমরা সূত্র পড়েছি একটু আগে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের ছিল, অধিবৃত্ত যেহেতু অধিবৃত্তের শীর্ষবিন্দু ছিল হলো প্লাস মাইনাস a0, অর্থাৎ অধিবৃত্তের শীর্ষবিন্দু ছিল a এবং a ড্যাশ। সুতরাং a এবং a ড্যাশের স্থানাঙ্ক ছিল একটা a আর একটা ছিল মাইনাস a, সেই জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস a0। এখন এখানে প্লাস মাইনাস a0 তোমরা যেটা ভুল করে বসিয়ে ফেলো, এই এর মান শুধু 4 বসিয়ে দিয়ে লেখো প্লাস মাইনাস 40, তাহলে কিন্তু ভুল হবে। কেননা এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক সূত্র বসিয়েছি, যখন ছোট হাতের x বড় হাতের x হবে তখন। কিন্তু আমরা কিন্তু দেখো এখন বড় হাতের x লিখে সেখানে বলেছি যে আমরা x এর মান এটা, y এর মান এটা, সেই জন্য এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস a0। এটার পরে লিখতে হবে অর্থাৎ, এই অর্থাৎ হলো এই a হলো বড় হাতের x হলো প্লাস মাইনাস a আর বড় হাতের y এর মান হলো 0। এখান থেকে আমার ছোট হাতের x এর মান বের করতে হবে। তাহলে এবার আমরা মান বসিয়ে দিব। বড় হাতের x এর মান কত? x প্লাস 4 সমান প্লাস মাইনাস a মানে হলো 4, আর ছোট হাতের এখানে আমরা y প্লাস 1 সমান 0। এখন আমরা যদি প্লাস চিহ্ন ব্যবহার করি, এখানে যদি আমরা প্লাস চিহ্ন নেই, প্লাস চিহ্ন যদি নিয়ে নেই তাহলে আমরা পাবো এখানে x সমান কত পাবো? প্লাস চিহ্ন নিলে 4, এই 4 ওই পাশে গেলে -4, আর এখানে আমরা পেলাম y সমান -1। তাহলে আমরা পেলাম x এর মান 0। তাহলে একটা মান আমরা পেলাম, দেখো x এর মান একবার পেয়েছি আমরা, প্লাস যদি নেই তাহলে আমরা পেলাম 0 -1। সেই ক্ষেত্রে আবার আমরা যদি মাইনাস চিহ্ন ব্যবহার করি, মাইনাস চিহ্ন যদি নিই তাহলে আমরা x সমান x এর মান -4, তাহলে -4 আর এটাই পাশে গেলে -4, y এর মান কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমরা পেলাম দেখো -8, অর্থাৎ প্লাস চিহ্ন নিয়ে আমরা এখানে +4 -4 অর্থাৎ 0, আবার যখন মাইনাস নিয়েছি তখন x প্লাস 4 সমান -4, একবারে আমরা লিখেছি x সমান -4 অর্থাৎ -8। সুতরাং আমরা উপসংহারে পেলাম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দুটো পেলাম। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস ধরে পেয়েছি, দেখো x এর মান 0, y এর মান -1, আরেকটা পেয়েছি x এর মান আমরা -8,
ওয়াই এর মান হলো -1। সুতরাং এই অধিবৃত্তের দুইটা শীর্ষবিন্দু এবং একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হলো -1 x এর মান 0 y এর মান -1, আর একটা হলো x এর মান -8 y এর মান -1। তাহলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা বের করব উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি এখানে মুছে ফেলি, শীর্ষবিন্দু জায়গায় এখন আমরা লিখব উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল +-ae0। এখন +-ae0 কিন্তু যদি আমাদের প্রয়োজন হয় তাহলে ই এর মানটা আগে বের করে নিতে হবে। এখানে যদিও বলা হয়েছে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, সেই জন্য আমাকে আগেই উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু লিখে রাখি, x মানে কত ছিল, x + 4, y মানে ছিল হলো y + 1, আর a মানে ছিল আমাদের 4, আর b মানে ছিল কত আমাদের 3 ছিল, এই ছিল আমাদের। এবার আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার আগেই আমরা উৎকেন্দ্রিকতাটা নির্ণয় করি। এখন আমরা উৎকেন্দ্রিকতা অর্থাৎ উৎকেন্দ্রিকতা E সমান √1 + b²/a²। আমরা এই মানটা বসিয়ে দিব। তাহলে মান বসিয়ে দিলে দেখো √1 + b² মানে হলো 9, a² মানে হলো 16। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 16 5 অর্থাৎ 25, 16 অর্থাৎ পেয়েছি দেখো 5/4। তাহলে আমরা উৎকেন্দ্রিকতার মান আমরা পেয়েছি, নিম্নে উৎকেন্দ্রিকতা হলো 5/4, ই এর মান পেলাম আমরা 5/4। এরপর আমাদের বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক এবার আমরা সরাসরি লিখে নিতে পারবো উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল +-ae0, এটা ছিল উপকেন্দ্রের স্থানাঙ্ক। আবারও সে আগের কথাই, সরাসরি মান কিন্তু a এবং e এর মান বসায় দিলে ভুল হবে। আমাদের কি লিখতে হবে, অর্থাৎ আগের মতোই আমাদের লিখতে হবে x সমান প্রথমটা অর্থাৎ +-ae এবং y সমান 0। এবার এখানে মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে x এর মান হলো x + 4, আর +- এর মান আমরা পেয়েছি 4, আর e এর মান পেয়েছি 5/4 অর্থাৎ 4 × 5/4। তাহলে আমরা পেলাম x + 4 সমান 4 কেটে গিয়ে পেলাম +-5। আর এখানে আমরা y এর মান যদি বসিয়ে দিই y + 1 সমান 0, অতএব y এর মান আমরা পেয়েছি -1। এখানে প্লাস চিহ্ন নিয়ে, তাহলে প্লাস চিহ্ন নিয়ে যদি নেই আমরা আগের মতোই x সমান আসবে +5, এটা এই পাশে গেলে -4 অর্থাৎ 1। মাইনাস চিহ্ন যদি নেই আমরা, মাইনাস চিহ্ন নিয়ে আমরা পাই x সমান, তাহলে -5 - 4 অর্থাৎ -9। অতএব আমরা পেলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ উপকেন্দ্র কিন্তু দুইটা, সেজন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা পেলাম দুইটা। একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছি প্লাস চিহ্ন নিয়ে আমরা পেয়েছি 1 - 1, আরেকটা আমরা পেয়েছি -9 - 1। সুতরাং এই উপকেন্দ্র দুটোর স্থানাঙ্ক হলো 1 - 1 -9 -1। এবার আমাদের লাস্ট যেটা বের করতে হবে, নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এখন নিয়ামক রেখার সমীকরণের সূত্র ব্যবহার করব। নিয়ামক রেখার সূত্র আমরা মনে রাখবো যে অতএব নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, যেহেতু দুই পাশে দুটো সমীকরণ, x সমান +-a/e,
তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ হলো x সমান প্লাস মাইনাস a বাই ই। আমরা এখন এখানে মান বসিয়ে দিব। এখন এই যে x সমান প্লাস মাইনাস a বাই ই, এই x মানে হলো বড় হাতের x হতে হবে। তাহলে x সমান প্লাস মাইনাস a বাই ই, অর্থাৎ আমরা এখানে নিয়ামক রেখার সমীকরণ x এর মান হলো x প্লাস 4 সমান প্লাস মাইনাস এর মান হলো 4 আর এর মান হলো 5/4। আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে আমরা পাবো x প্লাস 4 সমান প্লাস মাইনাস 4 গুণ 4/5। তাহলে পেলাম x প্লাস 4 সমান প্লাস মাইনাস 16/5। এবার যদি আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি, তাহলে প্লাস চিহ্ন যদি আমরা নেই, তাহলে আমরা পাবো x প্লাস 4 সমান 16/5। এটাকে যদি বজ্রগুণ করা হয় তাহলে আমরা পাবো 5x প্লাস 4×20 সমান 16, বা 5x সমান 16 মাইনাস 20, তার মানে আমরা পেলাম -4। অতএব x সমান না, আমরা যেহেতু নিয়ামক রেখার সমীকরণ, আমরা নিয়ামক রেখার সমীকরণে একটা পেলাম 5x প্লাস 4 সমান 0। এটা কিন্তু নিয়ামক রেখার সমীকরণ পাওয়া গেল প্লাস চিহ্ন নেওয়ার পরে। এবার আমরা একইভাবে যদি মাইনাস চিহ্ন নেই, তাহলে আমরা এখানে লিখব মাইনাস চিহ্ন নিয়ে নিয়ামক রেখার সমীকরণ। এবার লিখব আমরা মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে মাইনাস চিহ্ন যদি নেই, আমরা পাবো হলো 5x না, আমরা এখান থেকে শুরু করি। তাহলে পাবো x প্লাস 4 সমান মাইনাস 16/5, এটা পাবো। এবার মাইনাস 5 দিয়ে গুণ করলে হয় 5x প্লাস 20 সমান মাইনাস 16, বা 5x সমান মাইনাস 16 মাইনাস 20 সমান পেলাম মাইনাস 636, বা 5x প্লাস 36 সমান 0। এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। সুতরাং দুটোই নিয়ামক রেখার সমীকরণ। একটা নিয়ামক রেখার সমীকরণ পেলাম 5x প্লাস 4 সমান 0, আর একটা পেলাম 5x প্লাস 36 সমান 0। সুতরাং এখানে এই যে অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এর উপর ভিত্তি করে আমরা এখানে 1টা 2টা 3টা 4টা সূত্র আমরা বের করেছি, মান বের করেছি। এভাবে অন্য যে সূত্রগুলো আছে সেগুলো যদি চাওয়া হয়, একইভাবে তোমরা কিন্তু করতে পারবা। তাহলে আমরা যেটা করলাম, যে আমরা করেছি মূলত একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সেই অধিবৃত্তের সমীকরণটাকে আদর্শ সমীকরণ কিভাবে বানাতে হয়, এবং আদর্শ সমীকরণ বানানোর পরে সেখান থেকে কিভাবে সূত্রগুলো ব্যবহার করতে হয় সেটা আমরা শিখলাম। এবার আমরা শিখব যে একটা একাধিক সূত্রের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের উপর ভিত্তি করে কিভাবে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো এবার দ্বিতীয় অঙ্কটা দেখি। এবার দেখো 2 নম্বর সমস্যাটা আমরা দেখি, যে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র 1 1 এবং নিয়ামক রেখার সমীকরণ 2x প্লাস y = 1। অর্থাৎ এবার আমরা কিন্তু দেখো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। বিভিন্ন উপাদানগুলো দেওয়া আছে। কি উপাদান দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। এখন উপকেন্দ্র কিন্তু আমরা 2টা পাইছি এর আগে, আবার নিয়ামক রেখার সমীকরণ 2টো পেয়েছি। এখানে আমাদের দেওয়া আছে একটা উপকেন্দ্র, একটা নিয়ামক রেখার সমীকরণ। সুতরাং আমরা এখান থেকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। আমরা একটু খেয়াল করি, আমরা একটু আগে যে অধিবৃত্তের সমীকরণটা দেখেছিলাম, সেখানে দেখো কি ছিল। আমাদের অধিবৃত্তের সমীকরণ ছিল, নিয়ামক রেখা ছিল, এটি x অক্ষ y অক্ষ ছিল, এবং এখানে একটা উপকেন্দ্র ছিল, আর বাম পাশে আরেকটা উপকেন্দ্র ছিল। ধরে নিলাম আমাদের এই যে উপকেন্দ্র দেওয়া আছে সেটা হলো এইটা 1 1, আর একইভাবে এই যে
নিয়ামক রেখার সমীকরণ, এটাই সেই নিয়ামক রেখার সমীকরণ যেটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন আর উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্ক দেওয়া আছে, বাম পাশেরটা দেওয়া নেই, অর্থাৎ ডান পাশেরটা দেওয়া আছে। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। কিভাবে আমরা এখন অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব? এখন অধিবৃত্তের যে মূল সংজ্ঞাটা ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অধিবৃত্তের মূল সংজ্ঞাটা ছিল, অধিবৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু আমরা ধরে নিতে পারি পি বিন্দু, তাহলে এক্স ওয়াই একটা পি বিন্দু ধরে নিলাম, চলমান বিন্দু। এই বিন্দু যদি এই অধিবৃত্তের উপর একটা বিন্দু হয়, তাহলে এস থেকে পি বিন্দুর দূরত্ব এবং পি থেকে নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব, এটাকে আমরা পি এম বলি, আর এখানে এস পি বলি, এদের যে অনুপাত অর্থাৎ এস পি ডিভাইডেড বাই পি এম সমান উৎকেন্দ্রিকতা, এটাই ছিল কিন্তু অধিবৃত্তের মূল সংজ্ঞা, অর্থাৎ কণিকের মূল সংজ্ঞা। এখন যেহেতু এটা কণিক, এটা অধিবৃত্ত, এখানেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ অধিবৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু ধরে নেওয়া হয় পি বিন্দু, তাহলে পি বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং পি বিন্দু থেকে নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব, এদের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এবং সেই অনুপাতকে আমরা ধরেছি ই, যেটার মান আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমাদের উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে। তাহলে আমাদের এই চলমান বিন্দুটা ধরে নিতে হবে। তাহলে আমরা শুরুতে ধরে নিব এই চলমান বিন্দুর স্থানাঙ্ক পি এক্স ওয়াই, অর্থাৎ অধিবৃত্তের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা এখন এই অধিবৃত্ত, এই যে বিন্দু এবং পি এস বিন্দুর সাথে যে দূরত্ব, সেটা আমরা আগে নির্ণয় করব। তাহলে আমরা লিখব এস পি সমান, আমরা সরাসরি অতএব এস পি, এর আগে কিন্তু আমরা ধরে নিব যে ধরি অধিবৃত্তের উপর একটা বিন্দু পি এক্স ওয়াই, তাহলে এস পি সমান রুট ওভার, এস পি সমান রুট ওভার দূরত্ব, এস এর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে দেখো 1 1, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার, এটা হলো এস পি এর মান। এটাকে আমরা ক্যালকুলেশন করে রাখতে পারি, a square minus 2ab plus b square, a square minus 2ab plus b square, তাহলে পেলাম x square plus y square minus 2x minus 2y plus 2, এটা হলো sp এর মান পেলাম। এবার আমরা পাবো হলো pm, অর্থাৎ p থেকে এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা লিখি pm সমান, পিএম সমান যেহেতু দূরত্ব, আমরা লম্ব দূরত্ব শিখেছি এর আগে, লম্ব দূরত্ব হলো মডুলাস দিতে হবে, এবং মডুলাস দেওয়ার পরে আমাদের যে রেখাটা আছে, এই রেখাটা যেহেতু এক্স ওয়াই রয়ে গেছে, সেই জন্য আমাদের লম্ব দূরত্ব হবে 2x প্লাস ওয়াই, 1 কে পাশে নিয়ে আসলে হয় -1, আর নিচে হবে মডুলাস রুট ওভার 2 স্কয়ার, আর ওয়াই এর সহগ যেটা, অর্থাৎ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার 1 স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2x প্লাস ওয়াই মাইনাস 1 মডুলাস ডিভাইডেড বাই 2 দুগুণে 4 আর 5 রুট ওভার 5। তাহলে আমরা পেলাম SP এর মানও পেয়ে গেছি, PM এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা শর্ত মতে আমরা SP, এবার আমরা লিখব শর্ত মতে যে সূত্রটা, মূল যে সূত্রটা আছে, অর্থাৎ শর্ত মতে SP বাই PM সমান E। এটাকে যদি আমরা বজ্রগুণ করি, তাহলে আমরা পাবো SP সমান E ইন্টু PM। এবার যদি এটাকে বর্গ করে দিই, তাহলে পাবো SP স্কয়ার সমান E স্কয়ার ইন্টু PM স্কয়ার, এটা পাবো, অর্থাৎ SP স্কয়ার সমান E স্কয়ার PM স্কয়ার। এবার মানগুলো আমরা বসিয়ে দিব। তাহলে মানগুলো বসিয়ে দিলে SP স্কয়ার মানে হলো রুট ওভার উঠে যাবে, আমরা পাবো হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2 স্কয়ার উঠে গিয়ে, আর e এর মান কত, রুট ওভার 3, তাহলে e স্কয়ার মানে হলো 3, একবারে বসিয়ে দিলাম, pm স্কয়ার অর্থাৎ এটা স্কয়ার,
তাহলে আমরা পাবো 2x প্লাস ওয়াই মাইনাস 1, এটার মডুলাস স্কয়ার মানে হোল স্কয়ার লেখা যাবে, আর এখানে করলে হবে 5। এটা আমরা পেয়েছি, দেখো মান বসানো পরে, অর্থাৎ sp স্কয়ার সমান e স্কয়ার pm স্কয়ার। এটাকে এখন সরল করলেই আমরা নিম্নে অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। আমি অধিবৃত্তের সমীকরণটা এটা ক্যালকুলেশন করে তোমাদের দেখাবো। এবার আমরা এটাকে যদি বজ্র গুণ করে দেই একবারে, তাহলে আমরা পাবো, দেখো 5 দিয়ে গুণ করলে পাই 5x স্কয়ার 5y স্কয়ার 10x 10y প্লাস 10 সমান। এটা আমরা কিন্তু পেয়েছি বজ্রগুণ করে, তাহলে এখানে 3 ইনটু বাকি যেটা আছে, অর্থাৎ এটাকে আমরা সূত্র বসাবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ একবারে বসিয়ে দিই a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 4xy 2ab প্লাস 2bc অর্থাৎ মাইনাস হয়ে গেল 2bc প্লাস 2c অর্থাৎ মাইনাস হয়ে গেল মাইনাস 4x। আমি আরেকবার বলি, দেখো এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস ধরে নিয়েছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মানে 4xy প্লাস 2bc অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 2y প্লাস 2c তার মানে মাইনাস 4x। এটা হবে। এরপরে আমরা এটাকে সরল করব। তাহলে সরল করলে আমরা পাই, দেখো 5x স্কয়ার 5y স্কয়ার মাইনাস 10x 10y প্লাস 10 সমান, একবারে গুণ করে দিই 3 এ 4 12x স্কয়ার 3y স্কয়ার প্লাস 3 প্লাস 12xy মাইনাস 6y মাইনাস 12x। এবার আমরা এক পাশে নিয়ে যাব, যেহেতু এটা 5x স্কয়ার 12x স্কয়ার এই পাশে আসলে মাইনাস হয়, এই জন্য আমরা সবগুলোকে ডাইনে নিয়ে যাই। তাহলে আমরা ডাইনে নিয়ে গেলে 12x স্কয়ার মাইনাস 5x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 5y স্কয়ার, তারপরে প্লাস 12xy মাইনাস 12x এই পাশে নিয়ে গেলে হয় প্লাস 10x মাইনাস 6y, এখানে দেয় প্লাস 10y, এরপরে এখানে আছে প্লাস 3, এটা ওই পাশে নিয়ে গেলে আমরা পাই মাইনাস 10, এটা সমান 0। অর্থাৎ আমরা সবগুলোকে একবারে ডাইন পাশে নিয়ে গেছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 7x স্কয়ার, এটা করলে হয় মাইনাস 2y স্কয়ার প্লাস 12xy মাইনাস 2x, অর্থাৎ এটা করলে হয় না 12 আর 10 অর্থাৎ মাইনাস 2x, এটা করলে হয় প্লাস 4y minus 7 equal to 0. Which is the required hyperbola? অর্থাৎ নিম্নে অধিবৃত্তের সমীকরণ হলো এটা। এখানে খেয়াল করো, আমাদের অধিবৃত্তের সমীকরণে x স্কয়ার y স্কয়ার xy তারপরে xy এটা আছে, এটাই হলো আমাদের নিম্নে অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমরা দেখো একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কিভাবে সেখান থেকে বিভিন্ন তথ্য নির্ণয় করতে হয়, এবং বিভিন্ন তথ্য দেওয়া থাকলে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। আমরা আজ এই দুটা করেছি, এবারে আমরা আরো কিছু ভিন্ন ধরনের কিছু অধিবৃত্তের সমীকরণ আছে, যে সমীকরণগুলো আমরা আগামী ক্লাসে, তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে আমরা সেই ক্লাসে সেগুলো দেখব। তাহলে ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ।